রাত 1:30 বাজে। সারা কলকাতা গভীর ঘুমে আচ্ছন্ন। শীতের রাতে শুধু কিছু পথকুকুর আর মাঝে মাঝে বড় রাস্তা দিয়ে হুশ হাস করে চলে যাওয়া গাড়ি বাদে সব জায়গাতেই ঘুমের ছায়া। 18 তলার ফ্ল্যাটে নিজের স্টাডি রুমে টেবিল ল্যাম্পের আলোয় টেবিলে একটা খোলা খাতার দিকে অপলক চোখে চেয়ে রয়েছেন সুবিমল সেন। সুবিমল সেন পেশায় স্কুল শিক্ষক এবং নেশায় লেখক। 2.5 বছর হলো লেখালেখির জগতে ওনার পদার্পণ। আর এসেই একেবারে এলাম লিখলাম জয় করলাম গোছের ব্যাপার। মূলত মনস্তাত্ত্বিক অপরাধমূলক এবং থ্রিলার লেখায় ওনার পরিচিতি। তবে আজ 1.5 বছর হলো ভৌতিক ও অলৌকিক ধারায় লিখে ভূমিকম্প করে ফেলেছেন সাহিত্য জগতে। পাঠকদের ভালোবাসার পাত্র এবং প্রকাশকদের চোখের মণি উনি। তবে ওনার লেখায় বাকিদের সঙ্গে একটা বড় পার্থক্য রয়েছে। উনি যা লেখেন আগে তার যথাসম্ভব উপাদান সংগ্রহ করেন। এই যেমন আধার রাতের অতিথি গল্পটি লেখার জন্য সাঁইথিয়ার কাছে এক পরিত্যক্ত জমিদার বাড়িতে 3 রাত কাটিয়েছিলেন একা। অন্ধকার নিঝুম পরিবেশ, শ্যাওলা আর লতাপাতায় ঢাকা দেওয়াল, হালকা চাঁদের আলো, শেয়াল আর পেঁচার ডাক ইত্যাদি অনুভব করার জন্য। এরপরে যে লেখাটি বেরোয় মোটামুটি পাঠকদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল সেটি। আর ওনার আরেকটি লেখা নীরব কান্না, সেটি লেখার জন্য প্রায় 2 সপ্তাহ হাসপাতালের মর্গে ঘোরাঘুরি করতেন। খুব খুঁটিয়ে মর্গের খবর সংগ্রহ করতেন। রাত বিরেতে প্রায় চলে যেতেন, প্রাণপণে অনুভব করার চেষ্টা করতেন। এর ফলে এই লেখাটি যেন ভয়ের আয়না হয়ে দাঁড়িয়েছিল। সুবিমলবাবু মনে প্রাণে বিশ্বাস করেন যে সাহিত্য আসলে জীবনেরই প্রতিচ্ছবি। ভৌতিক বা হরর হলেও তাকে বানানো যায় না, বরং নিজের 6 ইন্দ্রিয়ের অনুভূতি দিয়ে তাকে অনুভব করতে হয়, মর্মে মর্মে উপলব্ধি করতে হয়, তবেই লেখা বেরোয়। আজ 1.5 বছর হলো এই লেখার জন্য শ্মশান, হাসপাতালের মর্গ, পরিত্যক্ত বাড়ি, কবরস্থান, এমনকি জেলখানা কোথায় যাননি উনি। আর ওনার বিশেষত্বই হলো ওনার প্রায় সব লেখা এই সব পরিবেশে বসেই লেখা। কল্যাণীর কাছে মোহনপুর গ্রামে এক মাঝবয়সী বউ বরের সাথে ঝগড়া করে পুকুরে ডুবে মরেছিল। উনি 3 রাত গিয়ে বসেছিলেন ওই পুকুর পাড়ে। এমনকি মর্গে গিয়ে বউটির লাশও দেখে এসেছিলেন। একদম নির্জন নিস্তব্ধ রাত। পুকুরের পাড়ে তালগাছগুলো কেমন দাঁড়িয়ে আছে সারি বেঁধে। হাওয়ায় মাঝে মাঝে সেগুলো অল্প অল্প দুলছে, আর জলে মাঝে মাঝে মাছের ঘাই মারার শব্দ আসছে। এইখানে বসেই উনি লিখেছিলেন মৃতেরা ফিরে আসে, আর এইখানেই উনি বাজি মেরে দিয়েছেন। ওনার লেখায় বাস্তব বর্ণনা আর মানসিক অনুভূতি এতটাই আসল হয় যে পাঠকদের গায়ের রোম খাড়া হতে বাধ্য। সুবিমলবাবু ঘড়ি দেখলেন, রাত 1:40 বাজে। না, আজকেও হলো না। ডার্ক মিরর পত্রিকার সম্পাদক দেবাঞ্জন বাবু শারদীয়া সংখ্যার জন্য একটা ভৌতিক উপন্যাস লিখতে বলেছিলেন, কিন্তু আজ 5 দিন হলো। 1000 চেষ্টা করেও তো 1 লাইনও লিখতে পারলাম না। ধুর, এভাবে হবে না। আসলে ওনার লেখা বিশেষ কিছু পরিস্থিতি এবং কারণের উপর নির্ভর করে। উনি কল্পনা বা চিন্তাশক্তি দিয়ে কিছুই লিখতে পারেন না। কোনো ঘটনা বা কোনো রহস্যময় পরিবেশের সান্নিধ্য না পেলে ওনার লেখা বেরোয় না। আর ওনার একটা গোপন কায়দাও আছে, যেটা একমাত্র উনি ছাড়া আর কেউ জানে না। সেটাকেই লেখায় ব্যবহার করেন, যার ফলাফল হয় মারাত্মক। লেখাগুলো একদম যেন জীবন্ত হয়ে ওঠে। দরজা খুলে ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরালেন সুবিমলবাবু। অন্যমনস্ক মনে ধোঁয়া ছাড়তে লাগলেন। এই মুহূর্তে ওনার একটা 15,000 শব্দের জম্পেশ ভৌতিক কাহিনীর প্লট চাই, কিন্তু কাজকর্মের যা চাপ তাতে উনি কোথাও যেতেই পারছেন না। আর আজ নিয়ে 5 দিন হলো চেষ্টা করছেন, কিন্তু কিছুই মাথায় আসছে না।
ওহো, না না না, হচ্ছে না হচ্ছে না, কিছুতেই ভালো প্লট মাথায় আসছে না। উফ, কি যে করি! হতাশভাবেই মাথা নাড়লেন তিনি। ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওনার মনে পড়ল 2 বছর আগে গভীর রাতে একটি লোককে প্রায় দেখতেন তিনি। গভীর রাতে পিঠে একটি বড় কালো কাপড়ের ব্যাগ ঝুলিয়ে সে হেঁটে যেত, আর যখন হেঁটে যেত তখন বিশ্রী একটা কাঁচা গন্ধে ভরে যেত চারপাশ। উনি একদিন সেই লোকটির পিছু নিয়েছিলেন, আর যে চাঞ্চল্যকর সত্যি জানতে পেরেছিলেন তারপরেই লিখেছিলেন ওনার কালজয়ী ক্রাইম থ্রিলার সব বাহক। ঘরে এসে বসলেন সুবিমলবাবু। বোতল থেকে ঢকঢক করে জল খেলেন। মাথা কাজ করছে না। ওনার সব থেকে বড় দুর্বলতা এটাই যে কোনো কিছু এরকম চোখের সামনে না দেখলে বা না জানলে উনি বানিয়ে এক লাইনও লিখতে পারেন না। দিন কয়েক কেটে গেছে। উনি কাজের চাপে খুবই ব্যস্ত। স্কুলের টেস্ট পরীক্ষার খাতা দেখা, রেজাল্ট তৈরি করা ইত্যাদি নিয়ে কয়েকদিন একদম দম ফেলার ফুরসত পাননি তিনি। আজ সব কাজ মিটিয়ে উনি এসেছেন শিয়ালদা। যাবেন তারাপীঠ। 2 দিন পরেই অমাবস্যা। রামপুরহাট নেমে তারাপীঠ শ্মশানে দিন 3 কাটালে একটা না একটা কিছু গল্পের প্লট মিলবেই। ঘড়ি দেখলেন উনি। সন্ধে 6টা বাজে। কি মনে হলো, বাস থেকে নেমে পড়লেন। এখান থেকে শিয়ালদা স্টেশন দিব্যি হেঁটে যাওয়া যায়। শীতের সন্ধ্যা নামছে কলকাতায়। তবে কলকাতার এই অঞ্চলে এখনও একটা সাবেকি ব্যাপার আছে। কান পাতলে শাঁখের শব্দ, পুরাতন টিভির আওয়াজ, ধূপের গন্ধ, পাড়ার মোড়ের তেলে ভাজা সব মিলিয়ে মনটা কেমন অতীতে টেনে নিয়ে যায়। উনি এসব ভাবতে ভাবতেই পথ হাঁটছেন। হঠাৎ খেয়াল করলেন ভুল গলিতে ঢুকে পড়েছেন। এক মুহূর্তের জন্য বেশ অবাক হলেন উনি। অন্ধকার স্যাঁতস্যাঁতে গলি। মোড়ের ল্যাম্পপোস্টার আলো এখানে পৌঁছায় না। দুদিকে উঁচু নোনা ধরা পলেস্তরা খসা দেওয়াল। হালকা শাঁখের শব্দ শুনলেন 2-1 বার। কলকাতার এই জায়গায় শীত একটু বেশিই মনে হলো ওনার। উনি আবার হাঁটতে শুরু করলেন। শীতের সন্ধে, মোড়ের ল্যাম্পপোস্টের হালকা আলো আর আশেপাশের বাড়ির জানলা চুঁইয়ে পড়া আলোয় গলির অন্ধকার ভাবটা যেন বেশি ফুটে ওঠে। আর তখনই উনি হোঁচট খেলেন। কোনো কারণ নেই হঠাৎ বাম পায়ে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়লেন সামনে। কিছুক্ষণ পরে নিজেকে সামলে সুমলে উঠে দাঁড়ালেন, ধুলো ঝাড়লেন। কিন্তু ওনার মন এটা ভেবেই অবাক হচ্ছে যে এই শুকনো খটখটে রাস্তায় এভাবে হোঁচট খাবার তো কথা নয়। আর জুতোটাও একদম নতুন। উঠে দাঁড়িয়ে ধুলো ঝাড়ছেন যখন, তখনই বাম দিকে চোখ পড়ল ওনার। এই গলির একদম শেষ বাড়িটা। আর একটু পরেই বড় রাস্তা শুরু। কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ওনার। 2 পা সামনে গেলেই বড় রাস্তা। এখানে দাঁড়িয়ে একটু দূরে রাস্তার আলো, যানবাহনের কলরব, মানুষের ব্যস্ততা সবই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, কিন্তু যেন কত দূরে। বাম দিকের এই বাড়িটার সামনে দাঁড়িয়ে ওনার পায়ে যেন শিকড় গজিয়ে গেছে। ইচ্ছা থাকলেও উনি যেন সামনে এগোতে পারছেন না। উনি এবারে ভালো করে লক্ষ্য করলেন। আশেপাশের বাড়ির তুলনায় একটা একতলা পরিত্যক্ত পোড়ো বাড়ি। সদর দরজায় তালা, তাতে মরচে পড়েছে অনেক আগেই। বাড়ির একদিকে একটা রংচটা মরচে পড়া সাইনবোর্ড। এতটাই রোদ বৃষ্টি গেছে যে তার লেখাগুলো পড়া অসম্ভব প্রায়। বাড়ির সামনের জানলার একটা পাল্লা ভেঙে ঝুলছে, আর একটায় ঘুণ ধরেছে। ভেতরের ঘুটঘুটে অন্ধকার পরিষ্কার জানান দিচ্ছে যে এই বাড়িতে কোনো মানুষ থাকে না। কেমন যেন সম্মোহিতের মতন তাকিয়ে আছেন উনি এই বাড়িটার দিকে। টের পাচ্ছেন ওনার ভিতরে একটা চাপা উত্তেজনা হচ্ছে।
ওনার গায়ে হাতের রোম শিরশির করে উঠছে। ইয়েস ইয়েস, পেয়েছি পেয়েছি। নিজের বাম হাতের তালুতে একটা ঘুষি মারলেন উনি উত্তেজনায়। এই অনুভূতি ওনার অনেক দিনের। এরকম হয় শেষবার যখন মোহনপুরের ওই পুকুর পাড়ে একা রাত কাটিয়েছিলেন, তখন ভীষণভাবে অনুভব করেছিলেন এই অনুভূতি। আছে আছে, এখানেই আছে। কোনো না কোনো গল্প, কোনো ঘটনা বা কোনো কাহিনী এই বাড়ির চার দেওয়ালে, এই বাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে, আর সেটাই আমাকে খুঁজে বার করতেই হবে। মনে মনে বিড়বিড় করছেন এইসব। এমন সময় হঠাৎই ওনার মনে হলো কেউ যেন ওনার পেছন থেকে চট করে সরে গেল। উনি একটু পেছন ফিরে তাকালেন। তাকিয়েই অবাক হলেন, 20 হাতের মধ্যে কেউ নেই। উনি এক দৃষ্টে তাকিয়ে আছেন বাড়িটার দিকে। উনাকে যেন চুম্বকের মতন টানছে বাড়িটা। এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। কথা এ পাড়ায় এলেন নাকি? সুবিমল বাবু এতটাই চমকে উঠলেন যে ওনার বুক ধড়াস করে উঠল। চোখের চশমা ঠিক করে বাম দিকে তাকাতেই দেখলেন মাঝবয়সী রোগা মতো একটা লোক ওনার বাম পাশে দাঁড়িয়ে ওনার দিকে চেয়ে রয়েছে। মনে হয় শীতকাল বলেই সারা শরীর তার একটা শতছিন্ন চাদরে মোড়া। না না, তেমন কিছু নয়। বটে, গত 10 মিনিট থেকে দেখছি আপনি এই বাড়িটার সামনে দাঁড়ায় এসে আছেন। বাড়িটা কেনার মতলব নাকি মশাই? উনি ঢোক গিললেন। এ যদি প্রথমেই টের পেয়ে যায় ওনার মতলব, তাহলে সব মাটি। আর কলকাতা শহরে চোর জোচ্চোরের কোনো অভাব নেই। তাই সন্দেহ হলে সে চিৎকার করে লোক ডাকতে পারে। আর ওনাকে চোর বললে উনি পাল্টা কি যুক্তি দেবেন? না, মানে আমি এই পুরাতন বাড়িঘর একটু দেখে থাকি। আমার শখ এটা, এই পুরাতন বনেদি বাড়িঘর দেখে বেড়ানো। সে দেখুন ভালো কথা, কিন্তু অন্য কোনো মতলব থাকলে কিন্তু পস্তাবেন। লোকটির চোখ দুটো এক মুহূর্তের জন্য জ্বলজ্বল করে উঠল। তবে বাড়িখানার ইতিহাস জানলে ঢোকার কথা একবারে ভুলেও চিন্তা করবেন না। কত এলো আর কত গেল। কেন বলুন তো? কারণ এ বাড়িখানা ভুতুড়ে, বুঝলেন মশাই? কেউ টিকতে পারেনি। যেই বাস করার জন্য ঢুকেছে তারই কিছু না কিছু অনর্থ হয়েছে। সুবিমলবাবু টের পান চাপা উত্তেজনা হচ্ছে ওনার। উনি ঠিকই ভেবেছিলেন বাড়িখানা তাই প্রথম দেখাতেই যেন টেনে ধরেছিল ওনাকে। তা কি বৃত্তান্ত, কিছু বলা যাবে? চোখ পিটপিট করে ওনার দিকে তাকালো লোকটা, একটু কেশে নিয়ে বলল, শোনেন, আপনি ভদ্রলোকের ছেলে। যদি অন্য কোনো রকম মতলব থাকে তো সেসব সারুন। কেন বেঘরে নিজের বিপদ ডেকে আনবেন? ওই সব কিছু করলে তার ফল কিন্তু ভালো হবে না, এই বলে রাখলুম। কার্তিক দাসের কথা কখনো মিথ্যে হয় না। সুবিমলবাবু কি একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, তার আগেই হঠাৎ ঘুরে দাঁড়িয়ে হনহন করে উল্টো দিকে হাঁটা দেয় লোকটি। কার্তিক দাস চলে যেতেই উনি একবার নিজের মোবাইল ফোন বের করলেন। সময় দেখেই চমকে উঠলেন। সর্বনাশ, 7:20 বাজে, আর 20 মিনিট পরেই আমার ট্রেন ছাড়ার কথা। হন্তদন্ত হয়ে হনহন করে পা চালিয়ে এগিয়ে গেলেন উনি। রাত্রি 11:15 বাজে। শীতের রাতে চারদিক একদম শুনশান। রামপুরহাট স্টেশনে নামলেন তিনি। নামতেই ওনার হাড় মাংস যেন জমে গেল শীতের কামড়ে। রাতটুকু ওয়েটিং রুমে কাটিয়ে ভোর হলেই চলে যাবেন তারাপীঠ। এর পরের দুদিন কোথা দিয়ে যে কেটে গেল হুঁশ ছিল না ওনার। তারাপীঠ শ্মশানে দুদিন পড়ে থাকলেন। কত কি দেখলেন। সারাদিনে কত মরা আসছে, তাদের সদ্গতি হচ্ছে। একটা পাগল কোমরে ন্যাকড়া জড়ানো অবস্থায়
হাতে একটা গাছের ডাল দিয়ে লোকদের তাড়া করে আর কি যেন অর্থহীন চিৎকার করে। শ্মশানের এক কোণে কয়েকজন অঘরী সাধু রয়েছেন। তারা নির্বাক এবং সাধনায় মগ্ন। রাতের বেলা কিরকম একটা রহস্যময় হয়ে ওঠে এই শ্মশান ঘাট। সভ্যতার গণ্ডি থেকে অনেক দূরে কেমন এই জ্বলতে থাকা চিতার আলো, মরা পোড়ানো কাঠের গন্ধ, গাছের ডালে শকুন এবং পেঁচার ডাক, দূরে নদীতে যখন কেউ গিয়ে চিতাভস্য বিসর্জন দেয় তার শব্দ, আর মাঝে মাঝেই সেই পাগলের অর্থহীন চিৎকার, সব মিলিয়ে এ যেন আলাদাই এক জগৎ। উনি ইচ্ছা করে সারাদিন ওখানে একটা হোটেলে ঘুমাতেন আর সারা রাত শ্মশানে ঘুরে বেড়াতেন। আর দ্বিতীয় দিন রাতেই একটা দুর্দান্ত ঘটনার সাক্ষী হলেন উনি। তারাপীঠ শ্মশান ছাড়িয়ে কিছুটা গেলেই দ্বারকা নদ। সেদিন ওই নদের পাড়ে রাতে ঘোরাঘুরি করছিলেন সুবিমল বাবু। হঠাৎই দেখলেন দূরে নদের ওপারে কিছু মানুষের আনাগোনা। গা শিরশির করে উঠল ওনার। এই শ্মশান মহা শ্মশান। কত সাধক যে এখানে সিদ্ধি লাভ করেছেন তার হিসেব নেই। স্বয়ং মায়ের অধিষ্ঠান এখানে। আজ কি তেমনই কিছুর দর্শন ওনার ভাগ্যে ঘটবে? উনি চুপি চুপি পা টিপে টিপে নদের এই পাড়ে এসে একটা শিমুল গাছের আড়ালে দাঁড়ালেন। হ্যাঁ, এইবার বেশ দেখা যাচ্ছে। ওই পাড়ে কয়েকজন এসে জমায়েত হয়েছে। ওই মাটির ওপর বাঁশের বিছানা মনে হচ্ছে, আর তার উপরে রাখা সাদা কাপড়ে মোড়ানো ওটা কি? শীতকাল বলে দ্বারকা নদে জলের পরিমাণ অনেকটাই কম। এক মুহূর্ত না ভেবে উনি কিছুটা এগিয়ে জলে নেমে পড়লেন। সঙ্গে সঙ্গে মনে হলো বরফের করাত দিয়ে কেউ ওনার কোমর অবধি যেন চিরে দিল। কিন্তু এখন এসব কিছু ভাবার সময় নেই। যতটা সম্ভব শব্দ না করে উনি কিছুটা দূরে নদ পার করলেন। হেঁটে উল্টো পাড়ে গিয়ে উঠলেন। এদিকটায় তেঁতুল, শেওড়া এবং বট গাছের জঙ্গল। একটা বড় বট গাছের আড়ালে বসে তিনি দেখতে থাকলেন কাজকর্ম। ওই মনে হচ্ছে কারোর যেন সৎকার করার জন্য এখানে এসেছে ওরা। কিন্তু কিন্তু এত দূরে কেন? আর তাছাড়া এত গোপনেই বা আয়োজন কেন? সুবিমল বাবুর সারা শরীরে কাঁপুনি দিল। উনি হাঁ করে চেয়ে আছেন সামনের দিকে। দুজন কাজকর্ম করছে। চালের পিটুলি গুলে একটা বড় বৃত্ত আঁকা। তার ভেতরে আবার লাল সিঁদুর দিয়ে আড়াআড়িভাবে দুটো ত্রিভুজ আঁকা। ভেতরের ত্রিভুজের প্রতিটি বিন্দুতে একটি করে মাটির ঘট বসানো। তার মুখটা লাল কাপড় দিয়ে বাঁধা। বৃত্তকে ঘিরে গোলাকারে মোমবাতি বসানো। এক এক করে সেগুলি জ্বালাতেই আলোয় আলোকিত হয়ে উঠল চারপাশ। আর সামনেই হোমযজ্ঞের বেদির মতো একটা আয়োজন, যেটা দেখে ওনার চোখ চকচক করে উঠল। ওই হোম বেদির এক পাশেই তেল সিঁদুর মাখানো মরার খুলি। তার পাশেই দুটো আরো ছোট ছোট খুলি রাখা। চারজন লোক এবারে ধরাধরি করে ওই সাদা কাপড় মোড়ানো শরীরটা তুলে নিয়ে এসে এই বৃত্তের মাঝখানে শোয়ালো। সাদা কাপড়টা সরিয়ে দিতেই উনি ভীষণ চমকে উঠলেন। যে শুয়ে আছে তার বয়স খুব বেশি হলে 27-28 হবে। অনিন্দ সুন্দর আর পেশিবহুল চেহারা, মুখে মৃত্যুর হিম শীতল ভাব। আরে, কোন মায়ের কোল খালি করে বাছা আমার এই কম বয়সেই চলে গেল। সুবিমলবাবু আর ভাবতে পারলেন না। ওই চারজন নীরবে তাদের কাজকর্ম করে যাচ্ছে। তখনই শুকনো পাতা মারিয়ে বাতি হাতে কাকে আসতে দেখা গেল। তাকে আসতে দেখেই মুহূর্তের মধ্যে এরা চারজন টান টান হয়ে দাঁড়ালো। সামনে এসে মাথার কালো ঘোমটা সরাতেই উনি মুখে হাত চাপা দিলেন। আরেকটু হলেই চেঁচিয়ে উঠছিলেন প্রায়।
কি ইনি এখানে কি করছেন? ইনি তো সুবিমলবাবু বেশ টের পাচ্ছেন ওনার বুকে হাতুড়ি পিটছে। মাথার ঘোমটা সরিয়ে কালো আলখাল্লা খুলে ফেলে যে দাঁড়িয়ে আছে তাকে ভালো মতো চেনেন উনি। উনি একজন অতি পরিচিত ইতিহাসবিদ এবং পুরাতাত্ত্বিক। ওনার লেখা প্রায়ই বেরোয় বিভিন্ন পত্রপত্রিকায়। প্রাচীন ইতিহাস এবং বিভিন্ন ধর্মীয় দেবদেবী সম্পর্কে ওনার অগাধ পড়াশোনা। কিন্তু ওনাকে এখানে এই রকমভাবে দেখবেন সেটা ভাবতে পারেননি সুবিমলবাবু। ভয়ের চেয়েও তীব্র কৌতূহল হলো ওনার। উনি গাছের পাতার আড়ালে লুকিয়ে থেকে সবকিছু লক্ষ্য করতে লাগলেন। ইতিমধ্যে গায়ের আলখাল্লা খুলে ফেলে একটা লাল ধুতি আর গলায় ও হাতে রুদ্রাক্ষের মালা পরে দাঁড়িয়ে আছেন উনি। একবার এদিক ওদিক তাকালেন, নাক কুঁচকে কি যেন শুঁকলেন। তারপর সোজা তাকালেন এই বটগাছের দিকে, যার আড়ালেই লুকিয়ে আছেন সুবিমলবাবু। ওনার বুক ধকধক করছে। এই বুঝি ধরা পড়ে গেলেন তিনি। তাহলে কি কৈফিয়ত দেবেন? আর ভদ্রলোক নিশ্চয়ই ওনার এই গোপন কাজকর্ম সুবিমলবাবু জেনে ফেলায় খুশি হবেন না। কিছুক্ষণ বটগাছের দিকে ঠায় তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিলেন উনি। একটা তীর্যক হাসি ফুটে উঠল ওনার মুখে। কিরে, আসন প্রস্তুত করেছিস? আগে হ্যাঁ আচার্য মশাই। বেশ। আর কোনো কথা না বলে উনি সোজা নদীতে নেমে পড়লেন। নদীতে কোমর জল, তার মধ্যেই 3 বার ডুব দিয়ে আসলেন। উঠে এসে নিজের ধুতি ছেড়ে দুটুকরো কালো কাপড় নিজের কোমরে আর গায়ে জড়িয়ে নিলেন। উনি এতক্ষণ লক্ষ্য করেননি ওই বৃত্তের সামনেই মাটির ওপর পঞ্চভুজাকার একটা আসন পাতা, তার 5 কোণে 5টা বিভিন্ন পশুর মাথার খুলি। দেখেই শিউরে উঠলেন সুবিমলবাবু। এ তো পঞ্চমন্ডির আসন, কিন্তু সে তো অমাবস্যার রাতে নির্জন স্থানে পঞ্চবৃক্ষের বা গুরু নির্দেশিত কোনো জায়গায় বসে বীজ মন্ত্র 1,00,000 বার জপ করতে করতে মায়ের রূপ চিন্তা করতে হয়। এই আসন এখানে কেন? ততক্ষণে কাজ শুরু হয়ে গিয়েছে। আসনে বসে সামনের বেদিতে আগুন জ্বালিয়ে দিলেন তিনি। সুবিমলবাবু মন্ত্রমুগ্ধের মতো দেখছেন কিভাবে এক এক করে উনি পায়রা, পাঁঠা এবং মাছ বলি দিলেন। এরপরে যেটা করলেন সেটা দেখে রীতিমতো রক্ত জমে গেল ওনার। বাম হাতে একটা বিষধর সাপের মাথাকে চেপে ধরে এক কোপে শরীর থেকে সেই মাথাটা আলাদা করে দিলেন। আর শেষে টেনে নিলেন হাত পা বাঁধা একটা শিয়ালকে। মুহূর্তের মধ্যে তারও মাথা বিচ্ছিন্ন হলো, আর মাটি ভিজে গেল রক্তে। সাদা কাপড়ে মোড়ানো মড়াটি যেখানে শোয়ানো ছিল তাকে ঘিরে ত্রিভুজ দুটির 5টি বিন্দুতে রাখা এক একটি ঘটের উপরে এক একটি করে মাথা রাখলেন। সামনে রাখা মড়ার খুলিতে প্রতিবার বলি দেবার পর রক্ত ঢেলে দিচ্ছেন। আর এইবার বেদির আগুনে মৃত পশুগুলির দেহাংশ নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। লকলকে আগুনের শিখা লাফিয়ে উঠল ওপরে, আর সেই আগুনের শিখায় ওনার মুখ জ্বলজ্বল করতে লাগলো। তাতে লোভ, উত্তেজনা আর নিষ্ঠুরতার ভাবটাই বেশি। এবার শুরু হলো মন্ত্রপাঠ। সুবিমলবাবু এত দূর থেকে পরিষ্কার কিচ্ছু শুনতে পাচ্ছিলেন না, তবে এই রকমই কয়েকটি শব্দ ওনার কানে এলো। আর হঠাৎই যা শুনতে পেলেন তাতে ওনার মাথা ঘুরে গেল। অসুরানাশ্চ দেবান্যা সংহারকমিতোপরি জাগৃতা। এটা তো কোনো সব সাধনা নয়,
আর এটা কোনো পঞ্চমন্দির আসনও নয়। আর আর এটা আদৌ কোনো দেবীর আরাধনা নয়। এটা তো এটা তো তার থেকেও অনেক ভয়ঙ্কর কিছু। উনি সামনে উঠে দাঁড়ালেন। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের সামনে নিজের গায়ের চাদর খুলে ফেললেন। সুবিমল বাবু দেখে ভীষণ অবাক হলেন যে ওনার সারা বুক এবং পিঠে অদ্ভুত ভাষায় কিছু লেখা। এবারে উনি মৃতদেহটির চারপাশে ঘুরে ঘুরে বিজাতীয় ভাষায় কিছু বলতে থাকলেন। হাতের মুঠিতে কিছু একটা ছড়িয়ে দিচ্ছেন বাতাসে, আর ঝাঁঝালো গন্ধে ভরে যাচ্ছে চারিদিক। শেষে যা করলেন সেটা দেখে ওনার অজ্ঞান হবার মতোই অবস্থা। বড় বেদির সামনে দাঁড়িয়ে নিজের কাপড় খুলে ফেললেন। তারপর হঠাৎই লাফ দিলেন ওই আগুনের মধ্যে। এতক্ষণ চেপে রাখলেও আর পারলেন না সুবিমল বাবু। উনি লাফ দেওয়ার সাথে সাথেই গলা ফাটিয়ে একটা চিৎকার বেরোলো ওনার মুখ দিয়ে। তিনি আগুনে লাফিয়ে পড়া মাত্রই চারজন আনন্দে চেঁচিয়ে উঠছিল। আর পরক্ষণেই ওনার চিৎকার শুনে এদিকে বটগাছের দিকে তারা ঘুরে তাকালো। সুবিমল বাবুর বুক এবারে ভয়ে কাঁপছে। এরা যে সাধারণ এবং স্বাভাবিক মানুষ নয় সেটা তিনি বেশ বুঝতে পারছেন। আর ওই ভদ্রলোক নিজেকে এভাবে শেষ করলেনই বা কেন, সেটাও ওনার মাথায় ঢুকছে না। তবে এসব যে তন্ত্র সাধনা নয় বা সব সাধনা নয় সেটা পরিষ্কার। যা এতক্ষণ শুনলেন তা অনেকটা সংস্কৃতের মতো হলেও সংস্কৃত নয়। আর কোনো সাধনাতেই বলা নেই যে সাধক নিজেকে এইভাবে উৎসর্গ করে। সুবিমল বাবু পালাবেন ভাবলেন, কিন্তু তার আগেই হঠাৎ আগুনের শিখা খুব উঁচু হয়ে একটা গোলার মতো চারিদিকে ফেটে পড়ল, আর পর মুহূর্তেই তা নিভে গেল। চারদিকে এখন ঘুটঘুটে অন্ধকার। এক মুহূর্ত আগেও আগুনের একটা বল ফেটে পড়ার পরে এখন নিকষ কালো অন্ধকার চারিদিকে। উনি আস্তে আস্তে পা টিপে টিপে এগোচ্ছেন। কোথায় যাচ্ছেন সেটা জানেন না। আর ঠিক তখনই খেয়াল করলেন হালকা একটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে মাটির ওপরে। ওই নিভে যাওয়া বেদির ওপরে হালকা একটা ধোঁয়ার কুণ্ডলি জেগে উঠছে, আর সেটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। কিছুক্ষণ পরেই সেটা একটা ছায়া মানব হয়ে দাঁড়ালো, আর ধীরে ধীরে সে নেমে আসছে, এগিয়ে আসছে। ওই চারজন কোথায় গেল সেটা ভাবতেই এদিক ওদিক তাকালেন উনি, আর তাকিয়েই বুকটা খামচে ধরলেন নিজে। চারটে লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এক মুহূর্তের মধ্যে তাদের রক্ত চুষে ঘাড় মুটকে মেরে ফেলেছে যেন কেউ। একদম শুকনো গাছের পাতার মতো তারা পড়ে আছে। আর তখনই দুটো লাল বিন্দুর দিকে ওনার চোখ গেল। তাকাতেই বুঝলেন ওই দুটো আসলে দুটো জ্বলন্ত লাল চোখ, আর সেটা ওই ছায়া মানবের। একটা দমকা বাতাস হু হু করে যেন নদী থেকে ছুটে এলো, আর পরক্ষণেই বাতাসে যেন শুনতে পেলেন ফিসফিসিয়ে বলা একটি শব্দ, একটি নাম, সুবিমল, সুবিমল, এদিকে আয়, আয়, কাছে আয়। উনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড় দিলেন। ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন উনি। পালাতে হবে, এখনই পালাতে হবে এখান থেকে। দৌড়ে অনেকটা যাওয়ার পর তিনি বড় রাস্তায় উঠলেন। তখন তিনি হাঁপাচ্ছেন রীতিমতো। ভোর হবে একটু পরে। আকাশের দিকে চোখ যেতেই ওনার টনক নড়ল। পশ্চিম আকাশে একখানা কমলা কালচে রঙের মেঘ, যা ক্রমেই গোটা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে। নীরব পরিবেশ অস্থির হয়ে উঠছে পাখিদের ডাকে। ভোরের আলো না ফুটলেও অসংখ্য পাখি জেগে উঠেছে। তারা আকাশ জুড়ে উঠছে, যেন যেন পালাচ্ছে,
অসংখ্য পাখির ডাক শুনতে পাচ্ছেন উনি। দেখতে দেখতেই ওই মেঘ গোটা আকাশ ঢেকে ফেলল। সুবিমলবাবু কোনো দিকে না তাকিয়ে শুধু ছুটেই চলেছেন। যে করেই হোক এখান থেকে পালাতে হবে। বেশ বুঝতে পারছেন যে যা হচ্ছে তা সহজ স্বাভাবিক কিচ্ছু নয়। হঠাৎ কামান দাগার মতন মেঘ গর্জে উঠল মাথার ওপরে। মেঘের গর্জনে কানে তালা লেগে যায় যেন। বাতাস যেন উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে ওনাকে। কোনোভাবে উনি দুই হাতে নিজের ব্যাগ চেপে ধরে হেঁটেই চলেছেন। বাতাসের ঝাপটা রীতিমতো উড়িয়ে নিয়ে যাবে যেন সবকিছু। ঊর্ধ্বশ্বাসে ছুটছেন তিনি এবার। এর মধ্যেই কখন যেন বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। আকাশের এপার থেকে ওপার ঝলসে উঠল বিদ্যুতের শিখায়। পরক্ষণে চরাচর কাঁপিয়ে বাজ পড়ল। বৃষ্টির ফোঁটা ঠান্ডা বরফের মতো গায়ে বিঁধছে। এক হাত দূরে কিছু দেখার উপায় নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আবার মুহূর্তেই বাজের আলোয় সবকিছু ঝলসে উঠছে। উনি প্রাণপণে ছুটছেন। কেন জানি না মনে হচ্ছে এইমাত্র যা ঘটে গেল তার সাথে এই হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের একটা বড় সম্পর্ক আছে। হঠাৎই পায়ে শক্ত কিছুতে বাধা পেয়ে তিনি হুমড়ি খেয়ে পড়লেন। কাদায় সর্বাঙ্গ ডুবে গেল। বিদ্যুতের আলোয় দেখলেন রেল লাইনে এসে পড়েছেন। আর একটু দূরেই একচোখা দৈত্যের মতো ট্রেন দাঁড়িয়ে আছে। উঠে দাঁড়িয়ে মরিয়া হয়ে ছুটলেন সেই দিকেই। একটা কামরায় উঠে পড়লেন তিনি। বৃষ্টির ছাঁটে ভেতরটা পুরো ভিজে গেছে। এমনকি ছাদ চুইয়ে জল পড়ছে। তার মধ্যেই এক কোণায় তিনি বসে পড়লেন। বাইরের বৃষ্টি আর বাজ পড়া দুটোই এক নাগাড়ে চলছে। কামরার ভেতরে আবছা অন্ধকার। সকালের আলো ফুটেছে একটু। উনি বসে হাঁপাচ্ছেন। এর মধ্যেই ট্রেন নড়ে উঠল। ক্লান্তিতে উনি চোখ বুজতে যাবেন তার আগেই দরজার কাছে ওনার চোখ গেল। কালো ছায়ার মতন কি যেন দরজার মুখে দাঁড়িয়ে। ছায়া শরীর একটা দরজা ছেড়ে এবার ভেতরে এগোচ্ছে। সেই মুহূর্তেই চারিদিক আলো করে বিদ্যুৎ ঝলসে উঠল আবার। আর উনি আঁতকে উঠলেন। যে দাঁড়িয়ে আছে তার পুরো শরীর কেমন যেন ছায়া ছায়া। জমাট বাঁধা অন্ধকারে তার দেহ নির্মিত যেন। পা দুটো মাটি স্পর্শ করে থাকলেও কেমন যেন শূন্যে ভাসছে। ভয়ে ওনার চোখ ঠিকরে বেরিয়ে এসেছে। হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাবে আতঙ্কে। পর মুহূর্তেই আবার দেখলেন কেউ নেই, সব ফাঁকা। কখন ওনার চোখ বুজে এলো উনি টেরই পেলেন না। আজ 14 দিন হলো উনি তারাপীঠ থেকে ফিরেছেন। ফেরার পরেই নিজের ছোট্ট কামরায় নিজেকে বন্দি করে ফেলেছেন একরকম। ট্রেন থেকে নেমে সেদিন বাড়ি ফেরার সময় টের পাচ্ছিলেন উনি একা নন, কেউ যেন ওনার সঙ্গে চলেছে। এরপর থেকেই তার উপস্থিতি ভালো মতন টের পান তিনি। অবাক ব্যাপার এই যে আজকাল নিজের কানে একটা অস্পষ্ট গুনগুনানি শুনতে পান। ভারী মোটা পুরুষ কণ্ঠে কেউ যেন কিছু বলছে তাকে। আজ 14 দিন হলো ওনার জীবনযাত্রা সম্পূর্ণ বিধ্বস্ত। ঘর থেকে বেরোতে পারেন না। এই তো সেদিনের কথা। তারাপীঠ থেকে বাড়ি ফেরার পর এক বিকেলে তিনি বেরিয়েছিলেন। ও বাড়ির সামনের পার্কটায় গিয়ে কিছুক্ষণ বেঞ্চে বসেছিলেন। উনি উঠে যেতেই একটা মোটা গাছের ডাল হঠাৎ ভেঙে পড়ে ওই বেঞ্চের ওপরে। এক মুহূর্ত দেরি হলে ওনাকে আর খুঁজে পাওয়া যেত না। উনি প্রথমে গুরুত্ব দেননি এসবের, কিন্তু এর 2 দিন পরে এক সন্ধেবেলা যখন বাড়ি ফিরছেন তখন অন্ধকার বেশ ঘনিয়েছে। ওনার বাড়ি ফিরতে হলে সামনে একটা পার্ক পড়ে, বেশ বড় গাছপালায় চারিদিকটা ঢাকা।
হঠাৎ কেন জানি না ওনার চোখ চলে গেল পার্কের একটা বড় গাছের উঁচু ডালে, আর সেদিকে তাকাতেই এক মুহূর্তে রক্ত হিম হয়ে গেল ওনার। ডালপালার অনেকটা জুড়ে জমাট বাঁধা অন্ধকার, এত ঘন এবং জমাট অন্ধকার যে সবটুকু যেন গভীর কালো ওখানে, এমনকি পাতা পর্যন্ত চেনার উপায় নেই। ওনার পা দুটো কেউ যেন মাটিতে শিকড় গেঁথে দিয়েছে। উনি সম্মোহিতের মতন তাকিয়ে আছেন ওই জমাট অন্ধকারের দিকে। একটু একটু করে তরলের মতন ওই অন্ধকার তখন নিচে নামছে। চারিদিকে অস্বাভাবিক নীরবতা। এই সময় পাখিদের ডাক শোনা যায়, সেদিন তাও নেই। রাস্তার আলো এদিকে অতটা আসে না। চারিদিক যেন ক্রমেই অন্ধকারে ডুবে যাচ্ছে। আর তখনই ওনার চোখে পড়ল ওই জমাট বাঁধা অন্ধকারে আসলে একটা মানুষের চেহারা, যেন যা ধীরে ধীরে গড়িয়ে নামছে নিচে। উনি এক দৃষ্টে বিস্ফারিত চোখে দেখছেন। ওনার কোনো হুঁশ নেই। হঠাৎ করেই ওই অন্ধকারের মধ্যেই জ্বলে উঠল দুটো লাল বিন্দু। রক্তাভ লাল দুই চোখ যেন এবারে তাকিয়ে রয়েছে ওনার দিকে। ফিস ফিস করে কিছু শুনতে পাচ্ছেন যেন উনি। কেউ যেন অদ্ভুত সুরে ওনাকে ডাকছে। মন্ত্রমুগ্ধের মতন উনি তাকিয়ে আছেন। কখন যে এক পা দুই পা করে এগোতে শুরু করেছেন সেটা টেরই পাননি। এই, দেখে যেতে পারেন না? কান ফাটানো বিকট হর্নের শব্দ আর আলোর ঝলকানি ওনাকে এক মুহূর্তে বাস্তবে এনে ফেলল। একটা গাড়ি ততক্ষণে ওনাকে কাটিয়ে কোনোভাবে ব্রেক কষে দাঁড়িয়েছে। ড্রাইভারের অকথ্য গালিগালাজের মধ্যেই তিনি অনুভব করলেন উনি ফুটপাত থেকে একদম বড় রাস্তার মাঝামাঝি এসে পড়েছিলেন। ড্রাইভার সময় মতো ব্রেক না কষলে ওনার জীবনদীপ হয়তো সেই দিনই নিভে যেত। টলতে টলতে মাটিতে বসে পড়লেন তিনি। ততক্ষণে দু চারজন ছুটে এসেছে। ওনার অবস্থা দেখে ড্রাইভারও গাড়ি থেকে নেমে এলো। কোনোভাবে মাথা ঘোরা এবং শরীর খারাপ বলে সেই যাত্রা পাশ কাটালেন তিনি। এরপর সকলে মিলে ওনাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়িতে ঢুকতেও ভয় পাচ্ছেন উনি। আজকাল প্রায় রাতে একটা কালো ছায়াকে ঘুরে বেড়াতে দেখেন। যতক্ষণ ঘরে থাকেন নিজের ঘরের জানালা একদম বন্ধ করে রাখেন। সারাক্ষণ ঘরে আলো জ্বালিয়ে রাখেন। ধূপের ধোঁয়া এবং প্রদীপের আলোয় ঘর ভরে থাকে। কোনো অবস্থাতেই ঘর ছেড়ে তিনি বেরোন না। রাতে ঘুম আজকাল হয়ই না বললে চলে। মাত্র এই 15 দিনে ওনার একদম কঙ্কালসার চেহারা হয়েছে। মানসিকভাবে অবসন্ন এবং বিপর্যস্ত উনি। খাওয়া ঘুম সব চুলোয় গেছে। এর কয়েকদিন পরেই রাতে ঘটল সেই ঘটনা। অনেক কিছুর উত্তর তিনি একসাথে পেয়ে গেলেন। সেদিন রাতে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলেন। ঘুম তো আর আসে না, নিছক তন্দ্রা মতো। তার মধ্যেই সেদিন যেন কিভাবে ঘুমিয়ে পড়েছিলেন। আর স্বপ্নের মধ্যেই দেখলেন দিগন্ত বিস্তৃত রুক্ষ পাহাড়ের একটা শ্রেণী। মাইলের পর মাইল রুক্ষ পাহাড় আর তেমনই ঊষর জমি। দূরে পাহাড়ের গায়ে একটা গুহা, তার মুখ জুড়ে অন্ধকার। ধীরে ধীরে তখন সন্ধ্যা নামছে। আকাশে একের পর এক তারা জ্বলে উঠছে। হঠাৎই পশ্চিম আকাশে একটি তারা খুব উজ্জ্বল হয়ে উঠল। একদম রক্তবর্ণ হয়ে উঠল তারাটি। তারপরেই উল্কা খসার মতো পৃথিবীর দিকে ছুটে এলো। লাল একটা অগ্নিপিণ্ডের মতো কিছু একটা ছুটে এলো পৃথিবীর দিকে। পাহাড়ের গুহার ঠিক সামনে এসে আছড়ে পড়ল সেটি। আর চারিদিক এক মুহূর্তের জন্য আলো হয়েই আবার অন্ধকার হয়ে গেল। অন্ধকার, সর্বব্যাপী একটা অন্ধকার নামছে চারিদিকে। সৃষ্টির আদিতে যে আদিম অন্ধকার ব্যাপৃত করে রেখেছিল এই মহাবিশ্বকে, সেই অন্ধকারই যেন ছড়িয়ে পড়ছে এই মাটির বুকে। জল, স্থল, আকাশ যেন সব এক গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে, যেখানে আলোর বিন্দুমাত্র অস্তিত্ব নেই।
এর মাঝেই গুহার মুখে এসে দাঁড়ালো একজন। তাকে দেখেই চমকে উঠলেন তিনি। আজ পর্যন্ত যে কয়বার এই ছায়া শরীরকে দেখেছেন, এ আর সে হুবহু এক। দুজনে একই ব্যক্তি। অন্ধকার দিয়ে এর শরীর যেন নির্মিত, আর চরম অশুভ কিছুর বার্তা বহন করে আসছে সে। এক মুহূর্তের জন্য সে চোখ খুলে তাকালো, আর তার মনে হলো এক অশুভ দৃষ্টি যেন আসন্ন অমঙ্গলের বার্তা ছড়িয়ে দিল এই পৃথিবীতে। আকাশ একদিকে হলদেটে লাল হয়ে উঠছে, আগুনের শিখার মতন গাঢ় রক্তবর্ণ হয়ে উঠছে আকাশ। সুবিমলবাবু ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছেন। ওনার কানে আসছে অসংখ্য নরনারীর কান্না এবং আর্তনাদ। অসংখ্য মানুষ যেন মরণ আর্তনাদ করছে। হাজার হাজার মানুষের চিৎকার এবং কান্না তিনি শুনতে পাচ্ছেন। দাঁড়িয়ে থাকা সেই লোকটি এবারে স্মিত হাসল। ধীরে ধীরে বাম হাত তুলে একটা ইঙ্গিত করল। সঙ্গে সঙ্গে আকাশে কালো চাদরের মতন কি একটা উড়ে গেল। উনি দেখলেন একটা কালো শকুন উড়ে গেল অমঙ্গলের বার্তা নিয়ে। সে এবারে ধীরে ধীরে মুখ ঘোরালো, আর তাতেই সুবিমল বাবুর সঙ্গে ওর চোখাচোখি হলো। ওনাকে দেখে হালকা হাসল সে, আর নিজের হাতের আঙুল তুলে নির্দেশ করল ওনারই দিকে। একটা আর্ত চিৎকার দিয়ে সুবিমলবাবু বিছানায় উঠে বসলেন। হাঁপাচ্ছেন, সারা শরীর ঘামে ভিজে গেছে, চোখের মণি উত্তেজনায় বড় হয়ে এসেছে, সারা শরীরে ঘামের বন্যা। কোনোভাবে উঠে এক গ্লাস জল খেলেন, তারপরে চেয়ারে বসলেন। এখনো বুক কাঁপছে ওনার ভয়ে। এ কি দেখলেন তিনি? এই ভয়ঙ্কর অপশক্তি, এই অপদেবতা, এ কিভাবে জেগে উঠল? গল্পকথায় এর উল্লেখ আছে বটে, কিন্তু এ যে এত বাস্তবিক সেটা উনি এবার টের পাচ্ছেন। বসে থাকতে থাকতেই কখন যেন চোখ বুজে এলো ওনার। কেমন লাগছে আমাদের আজকের গল্প? ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন গল্পের আসর, যেখানে ভূতেরাও কিছু গল্প বলে যায়। ও হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। পরদিন সকালে ওনার ঘুম ভাঙল অনেক জনের চেঁচামেচিতে, অনেক মানুষের জটলা। রাস্তায় বেরিয়েই তিনি চমকে গেলেন। গত রাত থেকে ওনাদের পাড়ার সবকটি কুকুর রাস্তায় মরে পড়ে আছে। কে একজন এসে জানালো, পার্কের বড় গাছগুলিতে একটিও পাখি বেঁচে নেই। খবরটা পেয়ে মাথায় বাজ পড়ল যেন সবার। মরা পাখিগুলোকে দেখে সবার ভয়ে আর বিস্ময়ে বাঁধ মানল না। পাখিগুলোর চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, ডানা কুটি কুটি করে ছেঁড়া, পাগুলো বেঁকে দুমড়ে রয়েছে। কুকুরগুলোকে দেখে মনে হচ্ছে এরা আপ্রাণ চেষ্টা করেছিল পালানোর, কিন্তু কোনো এক ভয়াবহ শক্তির সামনে তারা হার মেনেছে। বেশিরভাগের মুখে ফেনা, মাটিতে আঁচড়ের দাগ। কেউ যেন অদৃশ্য বাঁধনে তাদের বেঁধে ফেলে, তারপর এক এক করে তাদের প্রাণ শক্তি শুষে নিয়েছে। একটা প্রশ্ন সকলের মনেই বড় হয়ে উঠল, এতগুলো প্রাণী একসঙ্গে কিভাবে মারা পড়তে পারে? আরও আশ্চর্য এই যে কেউ একটু মুখে একবারের জন্য শব্দ করেনি। আর এতগুলো প্রাণী মারা গেল, কেউ কিছু টেরই পেল না। সুবিমল বাবুর কিন্তু হাত পা কাঁপছে। উনি বেশ বুঝতে পারছেন, তার মানে গতকাল যাকে দেখেছিলাম সে আদেও স্বপ্নের কেউ নয়, বরং ভয়াবহ এক দুঃস্বপ্ন, যা এখন দিনের আলোর মতোই সত্যি। কোনোভাবে কাঁপতে কাঁপতে তিনি বাড়ি ফিরলেন। সারা দুপুর আচ্ছন্নের মতো বসে রইলেন। বিকেল হতেই ব্যাগপত্র নিয়ে রওনা দিলেন। এখানে যে অপশক্তির উপস্থিতি তা প্রতি মুহূর্তে টের পাচ্ছেন উনি। আর আজ সকাল থেকেই ওনার দৃষ্টি বিভ্রম শুরু হয়েছে। মাঝে মাঝেই অবাস্তব সবকিছু চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন। কখনো জলের গ্লাসে দেখছেন টকটকে রক্ত ভর্তি, কখনো বারান্দায় গিয়ে দেখছেন ঝুলন্ত ফুলের টব
আর সেখানে একটা মানুষের মাথা। প্রতিবারই অপরিসীম আতঙ্কে কেঁপে উঠছে তার মন। কে যেন ওনার কানে ফিসফিসিয়ে চলেছে। মাঝে মাঝেই ওনার মনে হচ্ছে চোখের সামনে অন্ধকারে ডুবে যাচ্ছে সবকিছু, আবার পর মুহূর্তেই সব স্বাভাবিক। আর এক মুহূর্ত দেরি নয়, ব্যাগ গুছিয়ে হাঁটা দিলেন উনি। তবে সন্ধ্যা নামার আগেই সোজা শিয়ালদাহ স্টেশন, তারপরে সেখান থেকে দূরে কোথাও। অন্তত কিছুদিন উনি এই বিপদ থেকে পালিয়ে বাঁচতে চান। সন্ধ্যা নেমেছে। সারা দিনের ব্যস্ত কলকাতা, ক্লান্ত কলকাতা তার ঘরে ফিরছে। রাস্তায় গাড়ি এবং মানুষজনের জন অরণ্য। উনি চট করে একটা বাসে উঠে পড়লেন। জানলা দিয়ে আসা বাতাসে ওনার চোখ বুজে এলো। কন্ডাক্টরের ডাকে চোখ খুললেন তিনি। তড়িঘড়ি নেমে পড়লেন। নেমেই ধাক্কা খেলেন। উনি কোথায় নামলেন? পরক্ষণেই ওনার মনে হলো কন্ডাক্টর তো সেই সময় বাসের শেষ মাথায় ভাড়া সংগ্রহ করছিল, অথচ তার ডাক উনি শুনেছেন একদম কানের কাছে। ব্যাপারটা বুঝতেই গলা দিয়ে শুকনো ঢোক গিললেন তিনি। পরক্ষণেই মাথা ঠান্ডা করে ভাবলেন, শিয়ালদা স্টেশন এখান থেকে হেঁটে খুব বেশি হলে 10 মিনিট। একবার সেখানে পৌঁছতে পারলেই হলো। আর লক্ষ মানুষের ভিড়ে ওই অপশক্তি কি আর করবে। এই ভেবে বাস থেকে নেমে লম্বা লম্বা পায়ে উনি হাঁটা দিলেন। কিছুক্ষণ হাঁটার পরেই ওনার সন্দেহ হলো এ তো ভুল পথে এসে পড়েছেন তিনি। আরও কিছুটা হাঁটতেই সুবিমল সেনের পা থমকে গেল। এখানে তিনি আগেও এসেছেন, সেই আদ্যিকালের পলেস্তারা খসা আর উঁচু বাড়ি রাস্তার দুই পাশে। সেই সরু গলি, মোড়ের মাথায় মিটমিটে ল্যাম্পপোস্টের আলো, মাথার উপরে এক টুকরো অন্ধকার সন্ধ্যের আকাশ। শাঁখ বাজানোর শব্দ পেলেন তিনি কাছে পিঠে। এক পা দুই পা করে একটু এগোতেই ওনার চোখ আটকে গেল রাস্তার বাম দিকে। সেই বাড়িটা, সেই বহু পুরাতন ছিঁড়িছাঁদহীন পলেস্তরা খসা সেই একতলা বাড়িটা। তার খড়খড়ি দেওয়া জানলা আর কাঠের দরজায় জং ধরা মস্ত একটা তালা। রাস্তার আলো একফালি হয়ে তার ভেতরে পড়েছে বটে, কিন্তু ভেতরটা পুরোটাই অন্ধকার। আর ওই তো বাড়ির দেওয়ালে সেই সেই চটে যাওয়া বিবর্ণ সাইনবোর্ড। দুটো শব্দই অতি কষ্টে পড়তে পারলেন তিনি। মটলেন। কেন জানি না ওনার মনে হলো এই বাড়িটা ওনার খুব নিরাপদ আশ্রয় হতে পারে। এই বাড়িটা ওনাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে পারে। এই বাড়ি ওনাকে কেমন একটা আকর্ষণ করছে, যা এড়িয়ে যাবার জো নেই। যন্ত্রচালিতের মতোই সুবিমলবাবু এগিয়ে গেলেন। দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজার কবজা ধরে একটু টানতেই দীর্ঘদিনের ঘুণ ধরা কাঠ ওনার হাতে উঠে আসলো। একটা কর্কশ শব্দে দরজা ঠেলে তিনি ভেতরে ঢুকলেন। বাইরের হালকা আলোয় দেখলেন ঢুকেই একটা বারান্দা, তারপরেই পাশাপাশি দুখানা ঘর। প্রথম ঘরের দরজায় শিকল তোলা। উনি শিকল খুলে ভেতরে ঢুকলেন। আবছা অন্ধকারে খেয়াল করলেন দেওয়াল ঘেঁষে একখানা তক্তপোষ, মাথার উপরে ঝুলে ঢাকা একটা পাখা। দেওয়ালের কুলুঙ্গিতে কিছু ঠাকুর দেবতার মূর্তি। ঘরের কোণে একটা তোরঙ্গ রাখা, আর ঘরের আরেক কুলুঙ্গিতে কিছু পুরাতন হলদেটে বইপত্র। সবকিছুর ওপরেই ধুলো এবং মাকড়সার জালের একটা পুরো আস্তরণ রয়েছে। উনি একটু ধুলো ঝেড়ে বসে পড়লেন। ব্যাগ থেকে মোমবাতি বার করে জ্বালালেন। আশ্চর্য এই যে এই পরিবেশেও ওনার মন কেমন একটা শান্ত হয়ে এসেছে।
চারিদিকে তাকিয়ে কোনো ভয় বা আতঙ্ক নয়, বরং একটা অদ্ভুত শান্তি অনুভব করছেন যেন। মেঝের একদিকে তাকাতেই ওনার বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। ছিঁড়ে খুঁড়ে যাওয়া একটা কুশের আসন যত্ন করে পাতা, তার সামনে একটা বড় তামার টাট, কিছু কোষাকুষি, একটা বড় প্রদীপ আর শঙ্খ। একটু ভাবতেই মনে হলো এ কোনো সাধারণ গৃহস্থর ঘর নয়। ঘরে এতদিন পরে আমি এলাম, কিন্তু ধূপ ও চন্দনের হালকা গন্ধ যেন এখনো ছড়িয়ে আছে। এইভাবে কতক্ষণ কেটে গেছে সুবিমল বাবু জানেন না। জানলা দিয়ে ফিকে চাঁদের আলো আসছে। এর মধ্যেই উনি রাতের খাবার খেয়ে নিয়েছেন। তক্তপোষের কিছুটা ধুলো ছেড়ে চাদর পেতে সেখানেই শুয়ে পড়েছেন। মোমবাতি প্রায় শেষের দিকে, কিন্তু মনে কেমন একটা শান্তি অনুভব করছেন তিনি। ব্যাগ মাথায় দিয়ে তিনি চোখ বুজলেন। অতল ঘুমে আচ্ছন্ন হলেন সুবিমল সেন। তার মধ্যেই টের পেলেন ওনার দেহে একটা হিম শীতল স্পর্শ। চোখ খুললেন উনি। ঘরে জমাট বাঁধা অন্ধকার। উনি টের পেলেন কেউ একটা যেন ওনার উপরে ঝুঁকে রয়েছে। ভয়ে সিঁটিয়ে গেলেন উনি তক্তপোষের একটা কোণায়। থরথর করে কাঁপছেন তিনি। ওনার সামনে অন্ধকার ধীরে ধীরে জমাট বাঁধছে, আর একটা মানুষের শরীরের রূপ নিচ্ছে। উনি বেশ বুঝতে পারছেন যে শেষ রক্ষা হয়তো হলো না। উনি পারলেন না এর হাত থেকে পালিয়ে বাঁচতে। ওনার সামনে এই মুহূর্তে সেই অশরীরী ছায়ামূর্তি দাঁড়িয়ে, তারাপীঠের শ্মশানে জ্বলন্ত আগুনের শিখায় যাকে দেখেছিলেন, কদিন আগে গাছের অন্ধকারে যাকে দেখেছিলেন, আর স্বপ্নে যাকে দেখেছেন। কোনো সন্দেহ নেই এ সেই ব্যক্তি। ওনার সামনে ধীরে ধীরে মানুষের রূপে এসে দাঁড়িয়েছে সে। অন্ধকারেও তার লাল দুটো চোখ আগুনের মতো জ্বলছে। কিন্তু আসন্ন মৃত্যুর সামনে দাঁড়িয়েও ওনার একটাই প্রশ্ন মনে হলো, এ কে? কি চাই এ? আর এর সাথে আমার কি বা সম্পর্ক? ওনার মাথার মধ্যে টের পেলেন ফিসফিসিয়ে কে যেন বলে উঠল, ওনার মুখে রক্ত সরে গেছে। ইন্দো ইরানীয় সভ্যতার অন্ধকার এবং ধ্বংসের দেবতা, যার দৃষ্টিতে পৃথিবীতে নেমে আসে নৈরাজ্য এবং মৃত্যু। সীমাহীন অন্ধকার, অশুভ এবং নরকের দেবতা আহরিমান। সে যখনই পৃথিবীতে পা রেখেছে, মৃত্যুর এবং ধ্বংসের স্রোত বয়ে গেছে চারিদিকে। নরকের এক গুহায় সে বাস করে, আর এই পুরাণে উল্লেখিত হয়েছে বৃত্র বা বৃত্রাসুর নামে। দেবতাদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী, যার মৃত্যু নেই, যে পঞ্চভূতে বিলীন হয়ে থাকে কিন্তু উপযুক্ত প্রক্রিয়ায় যাকে আবার জাগানো যায়। হঠাৎ করে ওনার মনে পড়ল কোথায় যেন পড়েছিলেন দেবতাদের সঙ্গে যুদ্ধে দানবেরা পরাজিত হলেও নিঃশেষ হয়নি। তাদেরই এক শাখা অপেক্ষা করে বৃত্রকে জাগিয়ে তোলার। প্রতি 1000 বছরে অন্তত একবার তারা পারে বৃত্রকে পুনরুজ্জীবিত করতে। আর তখনই এই পৃথিবীতে ধ্বংসের স্রোত বয়ে যায়, যতদিন না কেউ এসে বৃত্রকে পরাজিত করে। বৃত্র বা আহরিমান অমর, তার মৃত্যু নেই। কিন্তু আমার কাছে কি চাই সে? উত্তরটা সঙ্গে সঙ্গেই পেলেন উনি। রাতের অন্ধকার আকাশ হঠাৎই টকটকে লাল হয়ে উঠেছে। প্রবল বাতাসের ঝাপটায় জানলার পাল্লাগুলো আছড়ে পড়ছে। শোঁ শোঁ শব্দে বাইরে বাতাস বইছে পাগলের মতো। ধুলোয় চারিদিক যেন অন্ধকার হয়ে গেছে। বৃত্রের মুখে স্মিত হাসি। শিউরে উঠলেন সুবিমল বাবু। বাইরে রীতিমতো তাণ্ডব চলছে। প্রচণ্ড ঝোড়ো বাতাসে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সবকিছু। এর ফাঁকেই মেঘের তীব্র গর্জন শোনা গেল। আর পরক্ষণেই ওনার চোখের সামনে ঘর আলোয় আলোকিত হয়ে উঠল।
তার সাথে সাথেই বাজের কান ফাটানো শব্দ যেন চিরে দিল রাতের সেই নিস্তব্ধতাকে। বৃত্র পঞ্চভূত বিদ্যায় পারদর্শী, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ এবং পোম, এই 5টি উপাদান ইচ্ছা মতো ব্যবহার করতে পারে সে। আর তখনই তিনি অনুভব করলেন গায়ের নিচে মাটি যেন একটু একটু করে কাঁপছে, ঠকঠক করে নড়ছে এই ঘরের সব কিছু। কুলুঙ্গি থেকে একটা পিলসুচ গড়িয়ে মাটিতে পড়ল, আর পরক্ষণেই সারা ঘর জুড়ে শুরু হলো তীব্র কাঁপুনি। কাঁপছে, এই ঘরের দেওয়ালে ঝোলানো ছবি দুটো খসে নিচে পড়ল, তক্তপোষের একটি পায়া ভেঙে পড়ল, সশব্দে মাথার উপরে ঝোলানো পাখাটা খুলে নিচে পড়ে গেল। দেওয়ালে একটা বড় ফাটল দেখতে পাচ্ছেন তিনি। ভয় হচ্ছে এই ঘরখানা না ভেঙে পড়ে। আশেপাশের বাড়ি থেকে লোকজনের চিৎকার শুনতে পাচ্ছেন তিনি। বাইরে প্রবল ঝড় আর তার সাথে এই মাটির কাঁপুনি, এই দুই তাণ্ডবে তারা একদম দিশেহারা। কেউ কাঁদছে, কেউ ভয় আর্তনাদ করছে, কেউ পালিয়ে বেরোতে চাইছে রাস্তায়। আর ঠিক তখনই ওই ধূপচন্দন মেশানো গন্ধটা আবার পেলেন উনি, আর তার সাথেই চমকে উঠলেন। তিষ্ট। বজ্র গম্ভীর কণ্ঠে যে বলছে এই কথা, সে এই মুহূর্তে এই ঘরে এসে দাঁড়িয়েছে। তিনি দেখছেন সুবিমল বাবুকে। সুবিমল বাবু দেখছেন তাকে। হঠাৎ করেই সে এই ঘরে এসেছে। সে যে অশরীরী তা বলাই বাহুল্য, কিন্তু তার ওই গলার রুদ্রাক্ষের মালা, লম্বা চুলদাড়ি আর ওই চোখের দৃষ্টি, যাতে সারল্য আর তীক্ষ্ণতা একই সঙ্গে বিদ্যমান। সুবিমল বাবুর দিকে তাকিয়ে সেই মূর্তি হাসল, যার মানে ভয় নেই। আগন্তুক যে একজন শক্তি সাধক, সেটা তার পরনের লাল কাপড়, মাথায় সিঁদুরের মস্ত টিপ, হাতের মালা, এগুলো থেকেই পরিষ্কার। বৃত্রের দিকে দাঁড়িয়ে নিজের ডান হাতের মালা খুলে মুঠিতে পেঁচালো সে। গম্ভীর কণ্ঠে বলল, ভবান তিষ্ট। পরক্ষণেই একটা আগুনের শিখা ছুটে এলো তার দিকে। সুবিমলবাবু শিউরে উঠলেন। বৃত্র পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করতে পারে। এর যে কোনো একটি দিয়ে তাদের দুজনের প্রাণবধের চেষ্টা সে অবশ্যই করবে। আগন্তুক তৈরিই ছিল এর জন্য। বৃত্র আগুনের শিখা জ্বালিয়ে তুলতে সে বিড়বিড় করে কি একটা বলে নিজের 2 হাত ছড়িয়ে দাঁড়ালো দুই দিকে। পরক্ষণে বজ্রকণ্ঠে বলল, মায়ের অপার বিভূতি দেখো। সুবিমলবাবু টের পাচ্ছেন একটা সূক্ষ্ম প্রতিকম্পন শুরু হয়েছে ঘরে। এতক্ষণ যে ধ্বংসাত্মক শক্তি বইছিল, এ যেন তারই প্রতিকম্পন। একটা বিপরীত শক্তি যেন আগন্তুকের দেহ থেকে বইছে, যা সবকিছুর সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। প্রতিস্ফোটনম ক্রিয়া। পঞ্চভূত ক্রিয়াকে স্তব্ধ করে দেওয়া যায় এই প্রতিস্ফোটনম ক্রিয়া দিয়ে, যার মধ্যে এই মহাবিশ্বের অণুতে পরমাণুতে যে মহাশক্তি বিরাজ করছেন তারই উপস্থিতি। বৃত্র চমকে উঠল। এ তো বড় সহজ প্রতিদ্বন্দ্বী নয়। এক বিষাক্ত হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটে। এখনই কি তাহলে? সুবিমলবাবু লক্ষ্য করলেন ধীরে ধীরে ঘন কালো ছায়াটা যেন ছড়িয়ে পড়ছে ঘরের মধ্যে। হঠাৎ করেই যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাতাস খুব ভারী হয়ে উঠছে। ওনার সামনে এসে দাঁড়ালো আগন্তুক। তার 2 চোখ স্থির, শান্ত, প্রতিজ্ঞাবদ্ধ চোয়াল আর তার নিষ্পলক চাহনি। উনি টের পেলেন আগন্তুক ওনার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নিচ্ছে, আর তারপরেই নিজের 2 হাত মুঠিবদ্ধ করে শূন্যে আঘাত করল সে। 2 হাত সামনে ধরে সে দাঁড়িয়ে আছে। তার 2 হাতের তালু 10 আঙুল দিয়ে সে প্রতিরোধ করছে এগিয়ে আসতে থাকা সেই মৃত্যুবাহী মেঘটাকে। সে কিছুতেই এগোতে দেবে না। ওদিকে বৃত্র তার সর্বশক্তি প্রয়োগ করেছে। সেও মরিয়া। আগন্তুকও হাল ছাড়তে রাজি নয়। তার ঠোঁট নড়েই চলেছে, চোখ স্থির। কিছুতেই এই মৃত্যুবাহী মেঘকে সে ছড়িয়ে পড়তে দেবে না। হঠাৎই একটা তীব্র হুঙ্কার দিল বৃত্র। কালো মেঘখানা যেন লাফ দিয়ে পড়ল আগন্তুকের ওপর। ভয়ে চোখ বন্ধ করে ফেললেন সুবিমল বাবু।
ভয়ঙ্কর কিছুর আশঙ্কা করেছিলেন তিনি। কিছুক্ষণ পরে চোখ খুলতেই দেখলেন আগন্তুক সাধু পুরুষ তেমনই ঠায় দাঁড়িয়ে, ঠোঁটে মৃদু হাসি, কালো সেই মেঘ তার হাতে তালুবন্দি। বৃত্রের দুই চোখ জ্বলছে প্রতিহিংসায়। আজ দীর্ঘ 500 বছর পরে তাকে আবার মুক্ত করেছে ওই 5 জন নিজেদের প্রাণের বিনিময়। কিন্তু এই লোকটি তার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। বেশ, এবারে তার আসল অস্ত্র প্রয়োগ করবে সে। নিজের মুখ উপরে তুলে 2 হাত 2 দিকে ছড়িয়ে তীব্র হুঙ্কার দিল বৃত্র। সুবিমল বাবু নিজের কান চেপে ধরলেন। পরক্ষণেই মনে হলো ওনার অঙ্গ প্রত্যঙ্গ যেন শরীর থেকে ছিন্ন হতে চাইছে। এই ঘরের সবকিছুই যেন ফেটে পড়তে চাইছে। মহাকারক অভিসিঞ্চনা কার্যক্রয়াতে নহং মোহদ্রিতে জগৎ প্রতিপালিকা রক্ষমেব দেবী তারা মাতৃকা কালীকে জয়তু মা তারা, জয়তু দেবী কালীকে, জয়তু সর্বের রক্ষাময়ী, জয়তু দুষ্টু বিনাশিনী, অসুর দেবী বৃত্ত সংহারিণী, দেবী মহাতারা মাতৃকে নমস্ততে। তার বলা শেষ হতেই আওয়াজে যেন ফেটে পড়ল সারা ঘর। হাঁ করে দেখছেন সুবিমল বাবু। নিজের দেহজাত তেজ এবং শক্তি দিয়ে বৃত্র ফেটে পড়তে চাইছে। সে চাইছে নিজের সমস্ত প্রাণকণাকে এক মহাবিস্ফোরণে মুক্ত করতে, যার ধাক্কায় এই জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। আর এদিকে সেই সাধক, স্থিতধিনী জগদ্ধারিণী সেই মহামাতৃকা, পরা অপরা শক্তিরূপিণী মা তারাকে জাগিয়ে তুলতে ব্যস্ত। এক শক্তি চায় সবকিছু বিনাশ করতে, আর এক শক্তি চায় সবকিছুর স্থিতিকে। মাতৃরূপেষু সমস্থিতা দেবী রূপেষু আরাধিতা শক্তিরূপেণ সংহারিকা আরাধ্যা দেবী তারা আবির্ভূতা। সঙ্গে সঙ্গে ঘরে যেন প্রলয় শুরু হলো। আগন্তুকের সারা শরীর এক অপরূপ আলোয় ভরে উঠল। এখন তীব্র আলোক আর তেজে সে পরিপূর্ণ। সুবিমলবাবু সবিস্ময়ে দেখছেন কি অনন্ত মহাশক্তির আধার জাগরিত হয়েছে তার মধ্যে। আর তার পেছনেই চতুর্হস্তা অস্ত্রধারিণী মহাশক্তিরূপিণী রুদ্ররূল কালনাশিনী এক অনন্ত রূপময়ী দেবীকে দেখা গেল। দেবী তারা, জগৎমাতা, জগন্মায়া। বেশ বুঝতে পারলেন যে আগন্তুক একজন সিদ্ধ পুরুষ। মায়ের দৈব বিভূতি নিজের মধ্যে ধারণ করে রয়েছে সে। না হলে এভাবে অনন্ত মহাশক্তি রূপে মা জাগৃত হতেন না তার মধ্যে। আগন্তুক আর দেবী যেন এক এবং অভিন্ন। মায়ের প্রখর তেজ এবং আলোকে চারিদিক ভেসে যাচ্ছে। এইবার মায়ের হাতের খড়গ শূন্যে উঠল, আর পরক্ষণেই একটা কালো অন্ধকার কেটে টুকরো টুকরো হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মায়ের হাতের খড়গ নিমেষে ছিন্ন বিচ্ছিন্ন করে শেষ করে দিচ্ছে এই বৃত্র নামক দানবকে। সুবিমল বাবুর চোখের সামনে সবকিছুই যেন দুলছে। তার মধ্যেই যেন তিনি শুনতে পেলেন মায়ের অট্ট হাসি, আর শেষে দেখলেন মায়ের প্রসন্নময়ী পরম স্নেহময়ী সেই রূপ, যা কিনা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সুবিমল বাবু। হঠাৎই হাতে আগন্তুকের স্পর্শ পেলেন। কি শখ মিটল? লজ্জায় মাথা নিচু করলেন সুবিমল বাবু। এ তোমার ভারী অন্যায় বাবু। যা জানো না, যা বোঝো না, তাই নিয়ে এত মাতামাতি কিসের? না জেনে শুনে কাজ করলে তার পরিণাম কি হয় দেখলে তো? কিন্তু এ যা হলো, এইসব তো কিছুই। দেব আর দানব, ভালো আর খারাপ, শুভ আর অশুভের এই দ্বন্দ্ব সৃষ্টির আদিকাল থেকেই চলে আসছে। যাকে দেখলেই সৃষ্টির আদি পর্বে অশুভ বা সকল পাপের উৎস বলতে পারো। কেউ একে আহিরমান, কেউ আবার পুরাণে একে বৃত্ত, আবার কেউ একে শয়তান। নানা নামের বর্ণনা রয়েছে।
সমস্যা কি জানো? খারাপ তো আর কোনোদিনও শেষ হবার নয়, তাই নানাভাবে পঞ্চভূতে বিলীন হয়ে যায় মাত্র, কিন্তু কখনোই এর পরিসমাপ্তি ঘটে না। হয়তো আবার কোনো কালে আবার কেউ হয়তো একে জাগিয়েই তুলবে। আপনি আপনি কে বাবা? আমি? তোমার নাম সুবিমল সেন না? তোমার আদি নিবাস বাগবাজারে, কি তাই তো? হ্যাঁ, মানে প্রথম দিন যখন তোমাকে এখানে যেতে দেখি, তখনই মন বন্ধন বিদ্যার প্রয়োগ করি, আর কিছুক্ষণ ধরে রাখলে তুমি এ বাড়িতে ঢুকেই পড়তে। পরে আবার ভেবে দেখলুম না, তাতে তোমার শিক্ষা সম্পূর্ণ হবে না। ভাবলুম তোমার একটা শিক্ষা হোক। তার তার মানে প্রথমবার আমি যখন এখানে আসি আপনি আপনি আমাকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম বই কি, আর দেখেই তো তোমার মতলব টের পাই। তাই মনোবন্ধন প্রয়োগ করি বলেই তো তুমি আমার বাড়ির প্রতি আকর্ষণ অনুভব করেছিলে। সুবিমল বাবুর কেমন যেন গুলিয়ে যাচ্ছে সবকিছু। আপনি আপনি কে বলুন তো? একটা ক্ষীণ সন্দেহ হচ্ছে ওনার মনে। সেই সাধক পুরুষ কোনো কথা না বলে হেসে ওনার হাতখানি রাখলেন সুবিমল বাবুর ঘাড়ে। সঙ্গে সঙ্গেই ওনার মাথা ঘুরে উঠল। মুহূর্তের মধ্যে ঘড়ির কাঁটা যেন 100 বছর পিছিয়ে গেল। চোখের সামনেই উনি যেন দেখতে পাচ্ছেন 1923 সাল। এই ঘর, এই কাঠের তক্তপোষের ওপরে এই আগন্তুক বসে আছেন, আর ওনার দিকে মুখ করে চেয়ারে বসে দুইজন। একটা আদ্যিকালের পাখা মাথার উপরে ঘুরে চলেছে। একটা মিটমিটে বাল্বের আলো ছাড়া ঘরে আর কোনো আলোক উৎস নেই। পেছন ঘুরে থাকা দুজনের মধ্যে একজন হঠাৎ মুখ ঘোরালেন, আর তখনই চমকে গেলেন সুবিমল বাবু। এ তো আমার ঠাকুরদা কিশোরী সেন। আমার মনে আছে, ঠাকুরদা প্রতি শনিবার এক জায়গায় যেতেন। উনি নিজের ডায়েরিতে লিখেছিলেন বেশ কিছু অলৌকিক কাহিনী, যা তিনি তারানাথ জ্যোতিষীর মুখে শুনেছিলেন। উনি গল্প বলতেন আর আর তারা দুজন মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। হ্যাঁ, কিশোরী সেন, তস্য পুত্র বিনোদ সেন, তস্য পৌত্র সুবিমল সেন, অর্থাৎ তৃতীয় পুরুষ। কি ঠিক বললাম তো? তার মানে আপনি আপনি ওনার হাসি বুঝিয়ে দিল যে হ্যাঁ, উনিই তিনি। খুব লজ্জা হচ্ছে সুবিমল বাবুর। এই গলিটির নাম মটলেন, বাইরে ওই সাইনবোর্ড, আর এই বাড়িটি ঠাকুরদার ডায়েরিতে যেমন লেখা তেমন হুবহু এক। হ্যাঁ, আমি তারানাথ তান্ত্রিক জ্যোতিষার্ণব। জীবদ্দশায়ও আমার পরিচয় ছিল। অদ্ভুত বিস্ময়ে চেয়ে আছেন সুবিমল বাবু। কখন যে ওনার দুই চোখ জলে ভেসে গেছে তা টের পাননি উনি। তুমি কিশোরীর নাতি, আমার আপনজন। তোমাকে বিপদে পড়তে দেখে তো আর বসে থাকতে পারিনি, তাই আসতেই হলো। তবে একটা কথা বলি তোমায়, মন দিয়ে শোনো। ওনার বলার মধ্যে স্নেহ মিশ্রিত শাসন স্পষ্ট। তুমি তো লেখক, জীবনের বাস্তবতা আর মানুষের মনের কথা নিয়েই তোমার কারবার। এই আত্মা, প্রেতাত্মা, পিশাচ, এর জগৎ বড় ভয়ানক। খুব বেশি চর্চা করলে মন আটকে পড়ে, আর কিছু না জেনে একে চর্চা করা ভারী বিপদ। বরং তুমি সাহিত্য লেখো নিজের অনুভূতি দিয়েই, নিজের উপলব্ধি দিয়েই। আগে আগে ঠাকুর মশাই, আপনাকে একটা প্রণাম করতে পারি? ধুর পাগল, তুমি তো আমার আপনজন। বলেই আলিঙ্গনের জন্য হাত বাড়িয়ে দিলেন তিনি। সুবিমল বাবুর মনে হলো তিনি বলে বোঝাতে পারবেন না এই অনুভূতিটা কেমন। এক শরীরী আর এক অশরীরী, দুজনে আলিঙ্গনবদ্ধ। অদ্ভুত আনন্দে ভরে যাচ্ছে ওনার মন। ওনার স্পর্শ যেন সব ক্লেদ মলিনতা দূর করে এক আনন্দের জোয়ার বইয়ে দিচ্ছে। এরপর হঠাৎ চোখ খুলে দেখলেন ঘরে উনি একা, শুধু ধূপ চন্দনের হালকা সুবাস।
কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে হালকা হেসে উনি বেরিয়ে এলেন ঘর থেকে। চারিদিকে ঝড়ের তাণ্ডব। রাস্তায় এদিকে ওদিকে গাছ উপড়ে পড়েছে, জায়গায় জায়গায় মাটিতে ফাটল। চারিদিকে কেবল ধ্বংসের প্রতিচ্ছবি। কিন্তু তার মধ্যেই দেখলেন একদল ফুটপাতবাসী এর মধ্যেই নিজেদের জীবন ধারণের জন্য সামান্য উপকরণটুকু গুছিয়ে নিচ্ছে। ওই ধ্বংসস্তূপ থেকে বেঁচে থাকার উপাদান সংগ্রহ করছে। ওনার কানে কানে বেজে উঠল সেই সাধকের শেষ কথাগুলি। ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছুই নেই, জীবনের চেয়ে বড় সত্যি আর কিছুই নেই, এবং মানুষের চেয়ে বড় ক্ষমতাশালী আর কেউই নেই। জেনে রেখো সুবিময়, জীবন শত বাধার মুখেও কখনো ভেঙে পড়ে না, সে এগিয়েই চলে। তাই সে এত রহস্যময়, এত সুন্দর,